বাবা মা সবাইকে বিদায় জানিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখল তুর। মন না টানলেও বাবা পাগল তাইয়েনের জন্য এসেছে। বাবা যেন ওর রক্তে মিশে আছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে এসব ভাবনায় ব্যস্ত তুরকে ঘুমন্ত তাইয়ানকে কোলে নিয়ে ওর কাঁধে হালকা চাপড় মেরে রেগে বলে, ভাবনা চিন্তা শেষ হলে বাড়ি চলো। এয়ারপোর্টের বাইরে আসতেই দেখে গাড়ি দাঁড়িয়ে আছে। তীব্র তুরকে গাড়িতে উঠতে ইশারা করে। গাড়িতে উঠলে তাইয়ানকে ওর কোলে শুয়ে বলে, আমি আসছি। কিন্তু না শুনে তীব্র দরজা লাগায়। গাড়ি চলতে শুরু করে। তুর দেখে ও একটা কালো গাড়িতে উঠেছে। রাগে কান্না চলে এসেছে। চেনে না জানে না এমন একটা দেশে তীব্র ওকে কীভাবে একা ছেড়ে দিল। কিছুক্ষণ বাদে ঘুম ভেঙে যায় তাইয়ানের। চোখ ডলতে ডলতে উঠে বসে। তাপাসি, পাপাই কই? তুর রেগে উত্তর দেয়, জানি না, সবসময় খালি পাপাই, অথচ আমাকে মাম্মাম বলে ডাকতেও কষ্ট হয়। হেসে ওঠে তাইয়ান। পাপাই ঠিক বলে, তুমি আমার পাপাইয়ের সাথে হিংসে করো। বেশ করি, ছেলে না যেন বাবা ভক্ত হনুমান, সারাদিন মায়ের সাথে আর নাম জপে বাবার, যেন মা নেই। তাইয়ান রেগে বলে, আমার পাপাইকে নিয়ে হিংসে করছো? লাগবে না তোমাকে। পাশ ফিরে মুখ ফুলে তাইয়ান। তুর নিজেও মুখ ঘুরিয়ে বসে থাকে। দুজনেই চুপ। কিছুক্ষণ বাদে আর চোখে দেখছে তুরকে। তুর রাগি ফেস করে তাইয়ানের অন্তরালে হাসছে। তখনই তাইয়ান নিজে এসে জড়িয়ে ধরে। তুর বলে ওঠে, কি হলো? আমাকে তো চাই না। তাইয়ান তুরের পেটে মুখ গুজে অ্যাটিটিউড নিয়ে উত্তর দেয়, তুমি এখানে নতুন, যদি কেউ নিয়ে যায় তাই ধরেছি। পাপা ইজ দ্য বেস্ট। তুরের মুখ হাঁ। তাইয়ানোর নিজের ছেলে? সন্দিহান তুর। তুর ফিসফিস করে বলল, যেমন বাবা তেমন ছেলে। একজন আটকে রাখে যাতে যেতে না পারি, আর একজন জড়িয়ে ধরে থাকে যাতে কেউ নিয়ে যেতে না পারে। সিটে মাথা রেখে তাইয়ানের মাথায় হাত বুলায়। গাড়ি বিশাল এক বাড়ির সামনে থামে। কয়েকজন গার্ডস এসে দরজা খুললে ঘাবড়ে যায় তুর। একজন গার্ডস ইংলিশে বলে, ম্যাম, আপনারা গিয়ে বিশ্রাম নিন। তীব্র, আপনাদের স্যার কোথায়? উনি একটা কাজে গিয়েছে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তুর। তাইয়ান ঘুমাচ্ছে। কোলে নেওয়া তুরের পক্ষে সম্ভব না হলে চেষ্টা করলো। তখনই তাইয়ান চোখ মেলে বলে, এই জন্য বলেছিলাম বেশি করে খাও। পাপাই তো খেতে দেয়, তবু শক্তি নেই। তাপাসি তাপাসি থাকবে, তালপাতার সিপাহী। হা হা হা, তুমি আসলেই তাপাসি, পাপাইয়ের মতো হতে পারবে না বলে খিটখিট করে হেসে দেয়। রেগে যায় তুর। ওর হাত ধরে বাড়ির ভিতরে যায়। এতদিন পর তাইয়ান নিজের বাড়ি ফিরেছে। যদিও অন্য বাড়িতেই বেশি থেকেছে, তাই তুরকে ছাড়িয়ে চলে যায়। অনেক কষ্টর নাগাল পেয়ে তীব্র রুমে নিয়ে যায়। সেখানে ফ্রেশ হয়ে সার্ভেন্টদের দিয়ে যাওয়া খাবার খাওয়ায়। তাইয়ানের মন রাখতে নিজেও কিছুটা খায়। অনেক রাতে তীব্র রুমে এসে কিছুটা ভুরু কুঁচকে বিছানায় এপাশ ওপাশ দেখে নেয়। তুর আর তাইয়ান দুপাশে ভারী মুখে গালে হাত দিয়ে বসে আছে। এই দৃশ্য নতুন না, তাই বিনা বাক্যে ফ্রেশ হতে যায়। কিন্তু ফিরে এসেও একই অবস্থা দেখে। ব্যাপারটা ঠিক না লাগলেও চুপ রইল তীব্র। ও আয়নার সামনে দাঁড়াতেই ওদের ইশারায় ঝগড়া করতে দেখে। তীব্রের কারণে শব্দ করছে না, তা দেখে রুম থেকে বেরিয়ে যায় তীব্র। পর মুহূর্তেই শুরু হয় ঝগড়া। হয়েছে তোর? আমার পাপাই ভালো, কথা তো দূরে থাক, দেখলো না কত ভালোবাসা। তাইয়ান রেগে বলে, তোমার তো বড় হয়, তোমার সাথে কথা বলেছে? সকচিত হয় তুর। আমি আর তুই এক হলাম? ভেংসি কাটে তাইয়ান। আমার পাপা? কথা বললে বলবে, না হলে বলবে না, তুমি বলার কে? কারণ তোর পাপা আমার বর, তোর চেয়ে অধিকার আমার কম না। ওদের কথা দরজার বাইরে দাঁড়িয়ে শুনছে তীব্র। তাইয়ান তাও ঠিক আছে, কিন্তু তুর নিজের ছেলের সাথে অধিকার নিয়ে তুলনা করছে। এরা নাকি মা ছেলে। তীব্র নিজেও কনফিউজড। তীব্র আবার রুমে এসে গম্ভীরভাবে বলল, আজ কি ঘুমাতে পারি? না হলে কিন্তু। কথাটা শুনে দুজনে দু প্রান্তে গিয়ে তীব্রকে মাঝখানে জায়গা করে দিল। অবাক হলেও চুপ রইল তীব্র। শুয়ে পড়ে। শরীরে হাফ হাতা টি শার্ট। বেশ কিছুক্ষণ পর বুঝলো দুজন দুদিক থেকে ওর দুপাশে। তীব্র কিছু বুঝে ওঠার আগেই ধপাস করে দুডানায় শুয়ে পড়ে দুজনে, যেন কম্পিটিশন করছিল কে কার আগে তীব্রের ডানায় শুতে পারবে। তীব্র ব্যথা পেলেও রিয়েক্ট করলো না, কিন্তু তাতে যে লাভ হলো না, কারণ ও সাপ আর বেজি নিয়ে শুয়েছে। যারা মৌনতার সাথে যুদ্ধে নেমেছে, চিমটি যুদ্ধে, কে কার চেয়ে বেশি চিমটি দিতে পারে।
হার মানাও দুজনের জন্য অসম্ভব। দুজনেই যে মহারথী। চলছে পলাশির যুদ্ধ, কিন্তু তীব্রের মন্দ ভাগ্য। এই মহারথীরা নিজেদের জখম করার বদলে জখম করছে যুদ্ধের ময়দানকে। মানে ওরা চিমটি একে অপরকে না, তীব্রকে দিচ্ছে। কে কার চেয়ে বেশি জোরে চিমটি কাটতে পারে, শরীরের সমস্ত শক্তি দিয়ে। প্রথমে সহ্য করলেও আর পারল না, দুজনকে দূরে সরিয়ে রাগী চোখে তাকায়। পেয়েছো কি আমাকে? শান্তিতে একটু ঘুমাতেও দেবে না? দুজনেই চুপ, একে অপরকে দেখছে। তা দেখে আরও রেগে গেল তীব্র। কি হলো? আমি কিছু করিনি, তাপাসি করেছে। একদম মিথ্যে বলবি না। আমি কখন? দুজনেই চুপ। একটা কথা না, তোমাদের কিছু বলার চেয়ে বেটার আমি চলে যাই। রুম থেকে বেরিয়ে গেলেও লাভ হলো না। তীব্রকে থামানোর জায়গায় ঝগড়া শুরু করেছে। রাগেও বাইরে ড্রয়িং রুমে সোফায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। ঘুমের ঘোরে পাশে ফিরতে পারে না। পাশে ফিরতে চাইলে সামনে কিছু পড়ে যেতে নেয়। ঘুমের মধ্যে তা আঁকড়ে ধরে দ্রুত উঠে বসে। যা দেখে তাতে অবাক। তাইয়ান সোফায় ওর গায়ের ওপর পা তুলে জড়িয়ে ধরে শুয়ে আছে। তীব্র বসা অবস্থায় ছেলেকে কোলে তুলে একটা চুমু দেয়। যেই নিচে নামতে যাবে দেখে তুর তাইয়ানের পাশে হাত দিয়ে মেঝেতে বসে তীব্রের পায়ের কাছে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। মা ছেলের এই কাণ্ডে না চাইতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। খুব সাবধানে নেমে তাইয়ানকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর তুরকে। দুজনকে দুপাশে শুয়ে মাঝে কোলবালিশ রেখে কম্বল টেনে দেয়। তাইয়ানের কপালে চুমু দিয়ে নিজের কথা ভাবে। তাইয়ান যেন অবিকলর প্রতিরূপ। তাইয়ানের মাঝে নিজের ছেলেবেলা আবিষ্কার করে তীব্র। রুম থেকে বেরিয়ে যায়। তীব্রের বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তুরের ঘুম ভাঙে। নিজেকে বিছানায় আবিষ্কার করে। কে এনেছে তাও বুঝতে পারে, কিন্তু তীব্র ও কোথায়? তুর বিছানা থেকে নেমে বাইরে গেল। চারদিক অন্ধকার দেখলে হঠাৎ নিচের দিকে কোনার রুমে হলুদ পর্দা আবিষ্কার করে। মানে সে ঘরে লাইট জ্বলছে। তুর ওই রুমের দিকে এগিয়ে যায়। দরজার কাছে গেলেই খুব ক্ষীণ আওয়াজ পায়। ব্যাপারটা বোঝার জন্য দরজায় কান লাগায়। তখনই সরে আসে দরজা থেকে। বুঝতে পারে ভিতরে কিছু হচ্ছে। দরজা খুলে ভিতরে ঢুকতে শিউরে ওঠে তুর। পুরো রুমের অবস্থা বিধ্বস্ত। চোখে পড়ে স্টিক হাতে তীব্রকে। দরজা খোলার আওয়াজে পিছনে তাকায় তীব্র। বিভৎস হয়ে আছে তীব্রের চেহারা। অনেকদিন না ঘুমালে মানুষকে যেমন ক্লান্ত লাগে ঠিক তেমন লাগছে। রক্ত উঠে আছে চোখে, যেন কোনো উন্মাদ মানুষ। তুর ভার্ত মুখে তাকিয়ে আছে। তীব্র, আপনি? তীব্র শান্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও। কিন্তু যা বলছি, হুঙ্কার করে। তুর কেঁপে ওঠে, কিন্তু বাইরে যাওয়ার বদলে তীব্রের কাছে যায়। তীব্র। এটা দেখে তীব্র হাতের স্টিক দিয়ে ড্রেসিং টেবিলে বাড়ি মারে। তাতে কাঁচ এসে তীব্রের বুকে লাগে। সাদা টি শার্ট ছিঁড়ে রক্ত পড়তে থাকে। তুর দ্রুত তীব্রকে থামাতে যায়, কিন্তু তার আগে তীব্র আর একটা বাড়ি মারে যাতে কাঁচ চারিদিকে ছড়িয়ে যায়। তুর গিয়ে তীব্রের হাত ধরে। তীব্র বারবার ওকে চলে যেতে বলে, কিন্তু শোনে না তুর। বাধ্য হয়ে তুরকে ধাক্কা মারে। সিটকে পড়ে যায়, দেয়ালে বাড়ি খায়। তবুও তীব্র থামছে না। তুর আবার ওর কাছে গিয়ে স্টিক ফেলে দিতেই তীব্র রেগে দেয়ালের সাথে চেপে উঁচু করে নেয়। তুর কিছু বলতে যাবে তার আগেই ওর ঠোঁটে ঠোঁট রাখে। তীব্রের আচরণের হিংস্রতায় বুঝতে পারছে ও নিজের মধ্যে নেই। কি করছে বুঝতে পারছে না। ওদিকে তুরের কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ পর যখন তীব্র ওর গালে হাত দেয়, ঘন তরল হাতে লাগে। দ্রুত ছেড়ে দেয় তুরকে। দেখে তুরের কপাল কেটে রক্ত বের হচ্ছে। তীব্র উন্মাদের মতো ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। তুরের কপালের রক্ত মুছে মেডিসিন দিয়ে প্লাস্টার করে দেয়। কাজ শেষ হওয়া মাত্রই সজোরে তুরের গালে চর বসিয়ে দেয়। বলেছিলাম না চলে যেতে? সবসময় জেদের কি আছে? কতখানি কেটে গেছে। আমার জন্য দরদ দেখাতে হবে না। তীব্র বলা মাত্রই দেয়ালে মিশিয়ে গলা চেপে ধরে। তীব্র ডাকের প্রয়োজন এখন নেই। এই নামে ডেকে আমাকে কেউ কিছু নিষেধ করলে পাগল হয়ে যাই আমি তা করার জন্য। আর তুমি সেই কাজটাই করো যার মাসুলও তুমি দাও। তাই বলছি, এই নামটা মুছে ফেলা মন থেকে। কারণ তীব্র শুধু তার বন্দিনীর জন্য ছিল, সবার জন্য না। আর কিছু বলার সুযোগ না দিয়ে তুরকে বাইরে ছুঁড়ে দরজা লক করে দেয়। তারপর নিজের মতো ভাঙচুর শুরু করে। সকালে ঘুম থেকে উঠে দেখে ও বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, নিজে এসেছে।
ক্লান্ত হয়ে রুমে ফিরে শুয়ে পড়েছিল। সকালে ঘুম ভেঙে তাইয়ান ওকে দেখতে না পেলে খোঁজ করবে, কিন্তু রাতে তুরকে দেখতে পায় না। এতটা ক্লান্ত ছিল যে খোঁজার মন অবস্থা ছিল না। দেখে কাল রাতে টি শার্ট গায়ে নেই, মানে তুর খুলে দিয়েছে। আর কিছু না ভেবে ও বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে কফি নিয়ে ব্যালকনিতে আসে। দেখে তুর আর তাইয়ান সুইমিং পুলের পাশে কিছু করছে। হঠাৎ তুরের চোখে চোখ পড়ে, চোখ সরিয়ে নেয় তুর। তীব্র কফি চুমুক দিতে দিতে গভীরভাবে পর্যবেক্ষণ করে তুরকে। সে চোখে রাগ স্পষ্ট, বুঝতে পারে কাল একটু বেশি করে ফেলেছে। তখনই একজন স্টাফ মোবাইল দিয়ে যায়। তীব্র কলটা ধরে, কলটা কেটে স্বস্তির শ্বাস ফেলে তীব্র। আর কোনো ভয় নেই আমার তুর, যার জন্য তোমাকে বন্ধ দরজার তুমি হতে হয়েছে সেই কারণ আমি শেষ করে দিয়েছি। নিজের চোখ বন্ধ করে নেয় তীব্র। তুরের জীবনের গল্পটা প্রায় 7 বছর আগে শুরু হলেও সৌহার্দ্য থেকে তীব্র হওয়ার কাহিনীটা শুরু হয়েছিল 25 বছর আগে। সৌহার্দ্য নামের 10 বছরের ছোট্ট ছেলেটা যখন তার বাবা মায়ের সাথে অস্ট্রেলিয়াতে থাকত। তীব্রের বাবা মায়ের লাভ ম্যারেজ। বাবার পরিবার সম্পর্কে তেমন কিছু জানে না তীব্র, জানার ইচ্ছেও হয়নি কখনো। আর মা ছিল অনাথ, হয়তো এই জন্য বাবার পরিবারের কেউ মেনে নেয়নি তাদের। তাই তীব্রের বাবা অস্ট্রেলিয়াতেই ওর মায়ের সাথে সেটেল হয়ে যায়। সেখানে ছোট থেকে শুরু করে নিজের ব্যবসা। দক্ষতা, পরিশ্রম আর আন্তরিকতার মাধ্যমে সফলতা পায় প্রচুর। ধীরে ধীরে বড় হতে থাকে ব্যবসার পরিধি। জীবনের চূড়ান্ত প্রাপ্তি হয়ে আসে তাদের একমাত্র সন্তান তীব্র। ছোটবেলা থেকে স্নিগ্ধ সৌন্দর্য, বন্ধুত্বপূর্ণ মিশুক স্বভাবের জন্য বাবা শাহিদ আর মা সানিয়ার নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখেন সৌহার্দ্য। দেখতে দেখতে অতিবাহিত হয় 10টি বছর। ভালোবাসা, আদর, কোনো কিছুর কমতি ছিল না সৌহার্দ্যের। বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও পরিবারের প্রতি তার দায়িত্ববোধ ছিল ঈর্ষণীয়। যথেষ্ট সময় দিত সৌহার্দ্য আর স্ত্রী সানিয়াকে। ওরা দুজনেই ছিল ওনার দুনিয়া। বাবা ছাড়া বাকিটা সময় তীব্র মায়ের সাথেই কাটাতো। কিন্তু দিনকে দিন ছেলের মিশুক স্বভাবের আড়ালে সানিয়া আবিষ্কার করেন ভয়ঙ্কর বুদ্ধিমান এক দর্শী ছেলে। সন্তানদের সবচেয়ে ভালো চিনতে পারে একজন মা, কিন্তু ছেলের বুদ্ধি চৌকসের সামনে বারবার বোকা বনে যেতেন তিনি। ছেলেকে ঘরে একরকম আর বাইরে আরেক রকম আবিষ্কার করতেন। কোথাও শান্ত তো কোথাও দুষ্টু। এতটুকু বয়স থেকেই ছেলের সাথে পেরে উঠতেন না। ছেলে এমন এমন কথা কাজে তাকে ভুলিয়ে দিত যে সে বাধ্য হয়ে শাহিদের কাছে অবাক হয়ে বলতেন এসব কথা। ছেলের চেয়ে বেশি অবাক হতেন স্বামীর কথায়। শাহিদ ছেলেকে কিছু বলার জায়গায় উল্টো ছেলেকে এসব করতে উৎসাহ দিতেন। তাই বারংবার হতাশ হতেন সানিয়া। ছেলের স্বভাব আর বুদ্ধির এমন তীব্রতা দেখে সৌহার্দ্য নামটা তার কাছে বেমানান হতে শুরু করে। কোনো ব্যাপারে ছেলের সাথে পেরে উঠতে না পারলে রেগে গিয়ে সানিয়া সৌহার্দ্যকে তীব্র নামে ডাকত। তীব্র নামে ডাকতেই সৌহার্দ্য বুঝত মা রেগে গেছে। ও আরও বেশি উৎসাহিত হয়ে মাকে রাগাত। ছেলের জ্বালায় অতিষ্ঠ সানিয়া বুঝলেন এই ছেলের সাথে পারা সম্ভব না। বাবার আদর, মায়ের খুনসুটি ভরা শাসন আর নিজের দর্শিতায় কেটে যাচ্ছিল ওর সময়। কিন্তু কথায় আছে মানুষের জীবন নদীর স্রোতের মতোই প্রবাহমান, কখনো তা একদিকে স্থির নয়। নদীর গতিপথের মতোই ওদের সুখের জীবনে আসে বাঁক, যেই বাঁকে প্রবল স্রোতের গ্রাসে ভেসে যায় সব কিছু। একদিন সন্ধ্যার দিকে খেলা শেষে বাড়ি ফিরলে ড্রয়িং রুমে একজন মহিলাকে দেখতে পায় তীব্র। মহিলাটিকে চেনে ও, এর আগেও কয়েকবার এসেছে। তিনি একজন অস্ট্রেলিয়ান, নাম নেন্সি, সানিয়ার বান্ধবী। অদ্ভুত হলেও সত্যি, মায়ের বান্ধবী হওয়া সত্ত্বেও তীব্রের সাথে কখনো আলাপ হয়নি তার। কখনো ডাকেনি তীব্রকে নিজের কাছে। শায়দ বাড়ি না থাকলে তিনি এসে সানিয়ার সাথে দেখা করে চলে যেত। কিন্তু এবার তীব্রকে দেখে নেন্সি কাছে ডাকে। ও নেন্সির কাছে গেলে উনি তীব্রকে জড়িয়ে ওর গালে চুমু দেয়। হঠাৎ মহিলার এমন পরিবর্তনশীল ব্যবহারে কিছুটা নির্বোধ হয় তীব্র। মায়ের মুখটা অদ্ভুত ভয়ার্তভাবে আছে। মাকে এর আগে এভাবে দেখেনি তীব্র। নেন্সিকে ছাড়িয়ে সানিয়ার কাছে যেতে চাইলে নেন্সি বাঁকা হেসে ইংরেজিতে বলে, সেদিন যদি আমি না চাইতাম তাহলে আজ এই কিউট ছেলেটা আমাকে মা বলে ডাকতাম, তাই না সানিয়া? নেন্সির এমন কথায় সানিয়া তীব্রকে দ্রুত নিজের কাছে নিয়ে আসে।
ছোট তীব্র পুরো কথার মানে উদ্ধার করতে না পারলেও মাকে দেখে বুঝেছে সে ভয় পেয়েছে। তীব্র কিছু জিজ্ঞেস করার আগে সানিয়া ওকে সামনের রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তীব্র দরজা বাড়ি দিলেও দরজা খুলল না সানিয়া। তীব্র দরজা থেকে জানালার সামনে গিয়ে দেখার চেষ্টা করলো কি হচ্ছে। দেখতে পেল কিছু, শুনতে পেল না। জানালাও লক করা ছিল, কিন্তু দেখে বুঝতে পারছে কিছু নিয়ে তার মায়ের সাথে নেন্সির কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে সানিয়া বিরক্ত হয়ে হাত দেখিয়ে নেন্সিকে বাইরে যেতে ইশারা করে, নিজের মাথা চেপে ধরে। ঠিক তখনই নেন্সি ব্যাগ থেকে একটা চাকু বের করে পেছন থেকে ওকে মারতে চায়। তা দেখে তীব্র জানালার ওপাশ থেকে মামা বলে চিৎকার করতে থাকে, যা সানিয়া শুনতে পায় না। কিন্তু নেন্সি তাকে মারতে আসছে এটা বুঝতে পেরে সরে যায় সানিয়া। তখনই এমন কিছু ঘটে যাতে প্রস্তুত ছিল না কেউ। একটা গুলি এসে নেন্সির পিঠে লাগে, তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। ও রক্ত এসে পড়ে সানিয়ার শরীরে। কি করবে বুঝতে পারে না সানিয়া। ও পিছনে তাকিয়ে দেখে তীব্র জানালার সামনে দাঁড়িয়ে জানালা বাড়ি দিচ্ছে। ও কিছু ভাবতে না পেরে দ্রুত তীব্রের কাছে জানালার সামনে যায়, বাইরের পর্দা টেনে আড়াল করে নেয় তীব্রকে। তীব্র কিছু বলতে পারে না, শুধু মায়ের ভয়ত মুখটা দেখা ছাড়া। সঙ্গে সঙ্গে পুরো বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চারিদিক। তীব্র চিৎকার করলেও বাড়িতে হওয়া বিকট আওয়াজের কাছে ওর আর্তনাদ মিলিয়ে একসময় সব শান্ত হয়ে যায় চারিদিক। কিছু সময় পর দরজা খোলার আওয়াজ পায়, কিন্তু কিছু বলে ওঠার আগে ক্লান্ত হয়ে সোফার পিছনে চিপায় পড়ে যায় তীব্র। পরের দিন সকালে তীব্রের ঘুম ভাঙতে অনেক লোকজনের আওয়াজ শুনতে পায়। বাইরে বেরিয়ে দেখে পুরো ড্রয়িং রুমের অবস্থা বিভৎস। সব কিছু সারকার করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তীব্র বাড়ির বাইরে যেতেই পুলিশ ও স্থানীয় লোকদের দেখতে পায়। তখনই সামনে সাদা কাপড়ে মোড়া একজন মানুষকে শুয়ে থাকতে দেখে, যার সাদা কাপড় থেকে বেরিয়ে যাওয়া হাতের ব্রেসলেট একদম ওর মায়ের মতো। ও সেদিকে যেতেই কেউ এসে ওকে আটকায়। উপরে তাকিয়ে দেখে ওর বাবা শাহিদ। তীব্র বাবাকে দেখে নিচের দিকে তাকাতেই মানুষটির মুখ থেকে কাপড় সরে যায়। এক নজর সেই মুখটা চোখের তারায় ফুটে ওঠে তীব্রের। মা শব্দটি উচ্চারণ করার আগেই শাহিদ তীব্রের মুখটা নিজের পেটে চেপে ধরে। তীব্র ছুটোছুটি করলেও আর দেখতে পারে না ওর মাকে নিয়ে যায়। কিছুই বুঝতে পারে না তীব্র। ওরা চলে যাওয়ার পর সবার মুখে শুধু এতটুকুই শুনতে পায়, ওর মা মারা গেছে। তীব্র বন্ধ দরজায় ছিল বলেও বেঁচে গেছে। কথাটার মানেটা তখনও বুঝতে অক্ষম ছিল তীব্র। তীব্র সারাদিন অপেক্ষা করে, কিন্তু মাকে নিয়ে কেউ ফেরে না, আর না বাবা। তীব্রকে ওখান থেকে কোনো পরিচিত মানুষের কাছে রাখা হয়, যে মনে হয় কোনো পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা। প্রায় 5 দিন পর ওর বাবা ওকে নিজের সাথে নিতে আসে। বাবার সাথে বাড়ি ফিরলে ও মায়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর পায় না। হাজারটা প্রশ্নের পর শুধু এইটুকুই উত্তর পায়, ওর মা আর ফিরবে না, আর কথা হয় না বাবার সাথে। সেখান থেকে বদলে যায় তীব্রের জীবনটা। বাবার মাঝে আবিষ্কার করে অন্য কাউকে। বাবা বাড়িতে ফিরলে তীব্র মায়ের কথা জিজ্ঞেস করত, কিন্তু তিনি উত্তর দিতেন না। একদিন রাতে তীব্রের ঘুম ভেঙে গেলে দেখে তার বাবা ড্রিঙ্কস করে মায়ের ছবি ছুরি দিয়ে কাটছে। কিছুই বুঝতে পারল না তীব্র। পরের দিন সকালে ঘুম ভাঙলে বাবাকেও দেখতে পায় না। রাতে শাহিদ বাড়ি ফিরলে তীব্র ভয় নিয়েই দরজার কাছে এসে দাঁড়ায়। ছেলেকে ওভাবে দেখে শাহিদ ছেলের কাছে গিয়ে কোলে নেয়, জিজ্ঞেস করে কি হয়েছে। তীব্রের উত্তরটা সেদিন নাড়িয়ে দিয়েছিল শাহিদকে। আচ্ছা বাবা, আমি বন্ধ দরজায় ছিলাম বলে আমাকে ওরা নিয়ে যায়নি। মা যদি আমার সাথে থাকতো তাহলে মাকে ওরা নিয়ে যেতে পারতো না, আর তুমিও রাগ করতে না। কথাটা শুনে নিজেকে ধরে রাখতে পারেনি শাহিদ। তীব্রকে জড়িয়ে কেঁদেছিল খুব। তীব্র প্রথম তার বাবাকে কাঁদতে দেখেছে, কিন্তু কেন বোঝেনি। তার কয়েকদিন পর শাহিদ ম্যানেজারের সাথে, বর্তমানে তীব্র ম্যানেজার, ওকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরিচিত এক লোকের কাছে রাখে তীব্রকে। আর সে আর কেউ নয়, তাহানের বাবা। নিজের সব কিছু হারিয়ে এদেশে এসে পায় তাহানকে। আত্মার সম্পর্ক গড়ে ওঠে ওর সাথে, কিন্তু তারপর থেকে বাবার সাথে আর কোনো যোগাযোগ হয়ে ওঠে না তীব্রের। শুরু হয় নতুন পথ চলা। স্কুলে এসে তাহানের সাথে পায় অরুণ। মাধ্যমিকে ওঠার পর 3 জনের বন্ধুত্বে যোগ হয় তুষা। তুষা মেয়ে হলেও ছেলে ছাড়া মেয়েদের ক্যাটাগরিতে ফেলা যায় না। তীব্র তুষার ফেভারিট হলেও প্রেমে পড়ে যায় অরুণের। সে এক মহাকাণ্ড,
তুষা প্রেমে পড়লেও অরুণ কোনো ছেলেরূপী মেয়েকে ভালোবাসতে নারাজ, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কিন্তু শেষে ওই ছেলেরূপী মেয়ের জন্যই পাগল হয়ে যায়। তারপর কলেজ লাইফ, সেখানে তীব্রের লাইফে আসে 7 বছরের জুনিয়র ঋদ্ধ, যার কাজই ছিল তীব্রের দেখা পেলেই মাথা খাওয়া। রাগ লাগতো কিন্তু কিছু বলতে পারতো না তীব্র। ওদের বন্ধুত্বে ছিল না কোনো খাদ। শাহিদ অস্ট্রেলিয়ার বিখ্যাত বিজনেসম্যান হলেও তীব্র সাধারণভাবেই বেড়ে ওঠে এখানে। বাবার সম্পর্কে নিজেও জানতো না। এতগুলো বছরে কোনো যোগাযোগ হয়নি ওদের। শুধু বাবা হওয়ার দায়িত্ব পালন করেছেন, তাই শাহিদের প্রতি চরম রাগ ক্ষোভ জন্মে তীব্রের মনে। তবু বন্ধুদের সাথেই খুশি ছিল, নিজের জীবনে খুশি ছিল, কিন্তু সেটাও থাকলো না। কলেজ শেষে তুষা অরুণের সাথে মেডিকেলে ভর্তি হয় তান ইউনিভার্সিটিতে। ঠিকই ছিল সব কিছু, কিন্তু হঠাৎ একদিন ওর কাছে আগমন ঘটে ম্যানেজারের। একা আসেননি তিনি, সাথে তিনি নিয়ে এসেছিলেন বাবার মৃতদেহ। হ্যাঁ, নিজের রাগ ক্ষোভ অভিমান প্রকাশের আগেই কোনো এক অ্যাক্সিডেন্টে মা সানিয়ার মতো কেড়ে নিল তাকে। ওনার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে নিয়ে আসা হয় স্ত্রী সানিয়ার কবরের পাশে মাটি দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য ছিল তীব্রের ছেলে হিসেবে নয়, বাবার কবরে মাটি দিয়েছিল ম্যানেজারের পরিচিত মানুষ হিসেবে। বাবার অন্তিম কার্য শেষ করে ম্যানেজারের কাছ থেকে তীব্র সবটা জানতে পারে। মায়ের মৃত্যু, বাবার অবহেলা, তীব্রের এখানে আসার কারণ। সানিয়াকে শাহিদ ভালোবাসলেও প্রেমিকা ছিল ন্যান্সি। একই ভার্সিটিতে পড়তো দুজন। ওরিয়েন্টেশনে শাহিদের কাছে ন্যান্সির সেল নাম্বার আসে। সেখান থেকে ন্যান্সির সাথে ভার্চুয়াল প্রেম গড়ে ওঠে শাহিদের। ন্যান্সি সাইদকে দেখলেও সাইদ দেখেই বিয়ে করতে চায় ন্যান্সিকে, কিন্তু ন্যান্সির বিয়ে করার মতো মানসিকতা ছিল না। তবে বুঝতে পেরেছিল বেস্ট ফ্রেন্ড সানিয়া শাহিদের প্রতি দুর্বল, ভালোবাসে শাহিদকে। এটা নিয়ে ন্যান্সি জঘন্য গেম খেলে সানিয়ার সাথে। নিজেকে শাহিদের প্রেমিকা জানিয়ে বিয়ে করতে বলে। পরিবর্তে শর্তস্বরূপ সানিয়াকে ওর কথা মতো চলতে হবে। সরল সানিয়া ভালোবাসার মানুষকে পাবার আশায় কী হবে চিন্তা না করে রাজি হয়ে যায়। শাহিদও পেয়ে যায় নিজের মনের মতো ভালোবাসার মানুষকে। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে সানিয়াকে। ন্যান্সি শাহিদের চেয়ে ধনী কাউকে বিয়ে করতে চাইতো, আর বাড়ি থেকে বিতাড়িত শাহিদ সানিয়াকে নিয়ে প্রচুর কষ্ট করে। শেষ পর্যন্ত গুছিয়ে নেয় নিজেকে। সেটাই কাল হয়ে দাঁড়ায় সানিয়ার জন্য। ন্যান্সি ব্ল্যাকমেল শুরু করে এটা নিয়ে। সানিয়া শাহিদকে হারানোর ভয়ে মেনে নেয় সব কিছু, পূরণ করে ন্যান্সির সব রকম আবদার। সেদিন ন্যান্সি টাকার জন্য এসেছিল, কিন্তু সানিয়া দিতে রাজি হয়নি বিধায় কথায় কাটাকাটি হয়। আর ন্যান্সি মারতে চায় ওকে, কিন্তু গুলি লাগে ওর। পিঠে গুলি লাগার কারণে বেঁচে যায়। সব সত্যিটা জানতে পারে শাহিদ। প্রচণ্ড ঘৃণা হয় তার ভালোবাসার মানুষের ওপর, যার জন্য পরিবার ছাড়লো, কষ্টকে বরণ করলো, ভালোবেসে 10 বছর সংসার করলো। সেই মেয়েটার মৃত্যুর পর জানতে পারলো তাদের সম্পর্কের ভিতটাই মিথ্যে ছিল। সানিয়ার প্রেমিকা ছিল না, তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। কেন সত্যিটা বলল না? 10 বছরে এতটুকু বিশ্বাস করতে পারেনি। যত বড় অন্যায়ও করুক, মাফ করার ক্ষমতা শাহিদ রাখে। ব্যাপারটা নাড়িয়ে দিয়েছিল তীব্রকে। ন্যান্সির মতো মানুষের লোভ আর মায়ের দুর্বলতার জন্য বাবাকে ধোকাটা মানতে পারেনি তীব্র। সেখান থেকে মেয়েদের প্রতি চরম বিদ্বেষ কাজ করত ওর মনে। তবে তীব্রকে এখানে আনা আর ওর মায়ের মৃত্যুর কারণ ছিল শাহিদের ব্যবসায়ের শত্রুতা। সেদিন যদি সানিয়া স্বেচ্ছায় বাইরে না থাকতো, তাহলে তীব্রকে ওর সাথে মরতে হতো। সানিয়াকে বাঁচাতে না পারার ব্যর্থতায় শাহিদ ভেঙে পড়েছিল। তখন ম্যানেজারের কথায় তীব্রকে বাঁচানোর জন্য নিজের থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। ওনার মতো কারো সন্তান এখানে বড় হবে সেটা সবার ধারণার বাইরে ছিল। তীব্রের সেফটির জন্য তাই নিজেও কাছে আসেনি, দূর থেকে দেখেছে যাতে ওকে স্বাভাবিকভাবে বড় হতে দিতে পারে নির্ভয়ে। ছেলে মেসুট হওয়ার আশায় দিন গোনা শাহিদকে তীব্রের হাতে সব কিছু বুঝিয়ে দেওয়ার আগেই আবার সে শত্রুতার বলি হয়ে চলে যেতে হয়। শাহিদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে মারা হয়েছিল। বদলে যায় তীব্র, নিজের পড়া শেষ করে। ম্যানেজার ওখানের বিজনেস সামলায়। সর্বক্ষণ সাথে থাকায় অরুণ চেনা সৌহার্দ্যের মাঝে আবিষ্কার করে নিষ্ঠুর কাউকে। অনেক চেষ্টা করেছে, জানতে পারেনি তার কারণ। তখন থেকে তীব্রের সৌহার্দ্য নামটা ঢাকা পড়ে। এই নামে ডাকালে নিজেকে দুর্বল মনে করত তীব্র। ডাক্তারি শেষ করে অস্ট্রেলিয়াতে যায়।
নিজের সব কিছু বুঝে নেয়। বাংলাদেশে গড়ে তোলে নিজস্ব হসপিটাল, সব কিছু নিজের মতো তৈরি করে। পরিস্থিতি গড়ে তোলে ডক্টর রায়হান বা এসআর নামে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু আবার তীব্রের সাজানো জীবনে আসে নতুন ঝড়। তোয়ার জন্য তানের মৃত্যুদশা। জীবনে থাকা সবচেয়ে প্রিয় মানুষের এই অবস্থা। ভালোবাসার নামে আবার সেই ধোঁকা। মেনে নিতে পারে না তীব্র। ওর মা ভালোবাসার জন্য বাবাকে ধোঁকা দিয়েছিল, তোয়ার ভালোবাসাই ছিল একটা ধোঁকা। আর এই জন্যই বিয়ের দিন তোয়াকে কিডন্যাপ করে ওই রকম এক জঘন্য শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু তোয়ার জায়গায় এসে পড়ে তুর। সেখান থেকেই শুরু হয় তীব্রের জীবনের নতুন অধ্যায়। তুর শুধুমাত্র অপ্রত্যাশিত একটা ভুল ছিল তীব্রের জীবনে, এমন একটা ভুল যা শোধরানো সম্ভব ছিল না। ওকে ফিরিয়ে দিলে তোয়াকে আটকানো যেত না, বাধ্য হয়ে নিজের কাছে রেখে দেয়। তুরের কোনো ক্ষতি করার মানসিকতা ওর ছিল না, কিন্তু ওর বোনের জন্য তানের এই অবস্থা। তার ওপর তুরের গোঁড়ামি, জেদ, অবাধ্যতা না চাইতেও বাধ্য করেছে তুরের ওপর নিজের রাগ, হতাশা প্রকাশ করতে। হতাশা দেওয়ার অনেক কারণ থাকলে দূর করার কারণ হয়ে গিয়েছিল তুর। কিন্তু পরে ভেবেছিল তান যদি সুস্থ না হয় তাহলে তোয়াকে বোঝাবে আপন মানুষ হারালে কেমন লাগে। তুরের জীবন রাখে তানের জীবনের ওপর। সে যাত্রায় বেঁচে যায় তান। তীব্রের রাগ হয় যখন এত কিছুর পর তোয়াকে মেনে নেয় তান। তখনই নিজের বাবার কথা থামিয়ে দেয় ওকে। নেন্সি ভেবে ভালোবাসলেও সে সানিয়াকেই ভালোবেসেছে। নিজের সুখ চাইলে বিয়ে করতে পারতেন, কিন্তু করেননি। ধোকার পরেও ভালোবেসেছে তীব্রের মাকে। তীব্র বুঝল ভালোবাসা অন্ধ। যে যাতে খুশি থাকে মেনে নিল তীব্র। তুরকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি তো অন্য কিছুই চাইছিল। তখন এমন কিছু জানতে পারে যাতে তীব্রের সমস্ত কিছু পাল্টে যায়, আর তা হলো ওর বাবার করা উইল, যার মোতাবেক 30 বছর হওয়ার আগে তীব্র বিয়ে না করলে এবং বিয়ের 3 বছরের মাঝে বেবি না হলে তীব্রের সমস্ত সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। শুধু তাই নয়, বিয়ের পর তীব্রের সম্পদের 25% তার স্ত্রী, 50% সন্তানদের, আর বাকি 25% শেয়ারের মালিক হবে তীব্র। বিয়ের পর যদি কোনো কারণে ওর ডিভোর্স হয়ে যায় তাহলে স্ত্রী সন্তানদের শেয়ারে কোনো রূপ অধিকার খাটাতে পারবে না তীব্র। প্রথমে বাবার এমন উইলের কোনো কারণ খুঁজে পায় না তীব্র। শাহিদ যথেষ্ট বুদ্ধিমান, বিচক্ষণ একজন মানুষ ছিল তাহলে, কিন্তু আরেকটা উইলে ওর চোখ খুলে দেয় তীব্রকে। তাতে ছিল কোনোরূপ ওয়ারিশ ছাড়া যদি শাহিদ মারা যায় তবে এসআর কোম্পানির শেয়ারের মালিকানা কোম্পানির শেয়ার হোল্ডারদের মাঝে চলে যাবে, আর সেটা ওর সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পরবর্তী জেনারেশন মানে শাহিদের নাতি নাতনির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। মানে তীব্রের সন্তানের 5 বছর হওয়ার পর যদি ওয়ারিশ মারা যায় তবে তা ট্রাস্টে চলে যাবে, কোনো শেয়ার হোল্ডার কোম্পানির মালিকানা পাবে না। আর এটা 32 বছর আগের উইল, মানে বাবা মায়ের বিয়ের 3 বছরের পরের দলিল। এই উইলে তীব্রের কাছে সব পরিষ্কার হয়। কেন ওর মা বাবাকে মরতে হলো, কেন ম্যানেজার ওকে ছেলে হিসেবে বাবার কবরে মাটি দিতে দেয়নি, সমস্ত কিছুর মূল ছিল এই উইল। ও ম্যানেজারকে জিজ্ঞেস করে কেন তার বাবা এমন উইল করেছিলেন। উত্তরে তিনি জানান, শাহিদের বিজনেস দাঁড়িয়ে যাওয়ার পর কিছু চক্রান্তের শিকার হয়, অর্থের অভাবে পড়ে, ইনভেস্টররা টাকা লাগাতে চায় না, তাদের শর্ত হিসেবে এমন উইল করতে বাধ্য হয়। কিন্তু শাহিদ ব্যবসা বাঁচানোর জন্য এমন উইল করলেও পরে সবার অজান্তে উইল চেঞ্জ করে। তাতে তীব্রের জীবনে সুরক্ষা না করলেও যাতে ওর সন্তানদের জীবন সুরক্ষিত হয় তার ব্যবস্থা করে। কারণ 5 বছর পর্যন্ত সন্তানরা বাবা মায়ের কাছে সুরক্ষিত থাকে, তাই তিনি মেয়াদ সীমা 5 বছর রাখে। যদি 5 বছর পর্যন্ত নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে পারে তীব্র, তাহলে ওকে আর বাবার মতো নিজের সন্তানকে লুকিয়ে রাখতে হবে না। বাবার এমন বিচক্ষণতা অবাক করেছিল তীব্রকে। তার বাবা কোনো অবস্থায় ওকে লুকিয়ে রেখেছিল বুঝতে পেরেছে, আর কেনই বা এমন উইল করেছে। কিন্তু সেটা তীব্রের জন্য কতটা কঠিন হতে পারে শাহিদ হয়তো ভাবেনি। শাহিদের সব কিছু পেলেও তার ভালো দিকগুলো রপ্ত করতে পারেনি তীব্র। যেহেতু ও ছাড়া আর কোনো ওয়ারিশ ছিল না শাহিদের, তাই তীব্রের নিজস্ব হসপিটাল, ব্যবসার সব কিছু বাবার কোম্পানির সাথে অ্যাড করে। এজন্য তীব্রকে বিয়ে করতে হবে। যেখানে কোনো মেয়েকে নিজের জীবনে আনতে নারাজ তীব্র, সন্তান তো অনেক দূরের ব্যাপার। কি করবে বুঝতে পারছিল না। যাকে বিয়ে করবে সে যদি তোয়া বা নেন্সির মতো হয়, নিজ স্বার্থ বুঝে, তবে
বিয়ের পর যদি মেয়েটা লোভে পড়ে বা যে কোনো কারণে ওকে ছেড়ে দেয়, হিসেবে সন্তানদের কাজটারই মা পায়, তাহলে সব কিছুর দিক হারিয়ে যখন ক্লান্ত তীব্র, তখন আশার কিরণ হয়ে দাঁড়ায় তুর। তুরকে ফিরিয়ে দেওয়ার ভাবনা সেখানেই শেষ হয়ে যায়। তুরের প্রতি আকর্ষণ, না চাইতে ওর কাছে যাওয়া, ওকে ছোঁয়া, বারবার না চাইতেও ওর নেশায় জড়িয়ে যাওয়া, আর এত কিছুর পর তীব্রের প্রতি দুর্বল হয়ে পড়ায় নিজের লক্ষ্য পূরণের রাস্তা বানায় তুরকে। তুরের সাথে বিয়ের রেজিস্ট্রি পেপার আর একটা বেবির দরকার ছিল তীব্রের, তা যে কোনো মূল্যে। জন্মদিনে তুরকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য ফিজিক্যাল রিলেশনের কথা বললেও তান সুস্থ হওয়ার পর যখন ও তুরের কাছে যায়, তখন সেটা নিজের প্রয়োজনে বাধ্য হয় করতে। শুরু হয় তীব্রের মাইন্ড গেম। কয়েকদিনের বন্দিনী থেকে তুরকে বন্ধ দরজার তুমি করার চেষ্টা করে। রোবোক্যাট যা তুরের একাকিত্ব দূর করার জন্য রেখেছিল, কিন্তু নিজ স্বার্থে সেটা দিয়েই তুরের মনে ওর ভালো লাগাটা ভালোবাসার রূপ দিতে থাকে। যেহেতু আগে থেকেই তুর তীব্রের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল, তাই খুব সহজে নিজের কার্য হাসিল করতে পারে। তুরকে নিজের কাছে চিরদিনের জন্য রাখার ইচ্ছে ছিল না, আর না স্বার্থ হাসিলের পর ছুঁড়ে ফেলার। বেবি হওয়ার পর সত্যিটা জানিয়ে তুরের সিদ্ধান্তের ওপর ছাড়তে চেয়েছে তুর ওর সাথে থাকবে নাকি চলে যাবে। তবে ওর সাথে জোর করে কোনো সম্পর্কে জড়াতে চায়নি তীব্র। যা হবে সেটা দুজনের সম্মতিতেই করতে চেয়েছিল। তবে সেটা এমনি এমনি সম্ভব না, তাই তুরকে সেদিন মেডিসিন যা অরুণের হাতে পড়েছিল দিয়েছিল। মেডিসিনটা এমন ছিল যাতে তীব্র যে বলবে তাই তুরের কাছে সত্যি বলে মনে হবে। সব কিছু ইমাজিং করলেও সবটা বাস্তব বলে মনে হবে। তুরকে সে রাতে পেপারে সই করায় আর এমন ব্যবস্থা করে যাতে তুর মেনে নিতে বাধ্য হয় ও তীব্রের সাথে স্বেচ্ছায় ফিজিক্যালি ইনভলভ হয়েছে। তার পরের দিন তীব্র বিয়ের সমস্ত কিছু কমপ্লিট করে ফিরে যায় তুরের কাছে। তুরকে নিজের মুক্ত জীবনের স্বাদ দিয়ে তুরের সম্মতিতে আপন করে নেয় তুরকে। যেহেতু তুর ভেবেছে তীব্র আগেই ওর সাথে জড়িয়েছে, তাই এবার আর বাধা দেয় না। সব কিছুই তীব্রের মন মতোই হচ্ছিল। তুরের সাথে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক বজায় রাখে তীব্র, কিন্তু হঠাৎ কোনো এক অজানা চাওয়া গ্রাস করে ওকে। স্বার্থের জন্য প্রথমে বাধ্য হলেও তুরের সাথে কাটানো 1 মাসে তা প্রয়োজন হয়ে যায়। স্বার্থ শেষে তুরকে মুক্তি দেওয়ার মানসিকতা থাকলেও কোথায় যেন হারিয়ে যায় তা। লক্ষ্যের রাস্তায় জীবনের মানে হয়ে যায় তীব্রের জন্য। বুঝতে পারে তুরের প্রয়োজন কিছুদিন না, সারা জীবনের জন্য হবে ওর। প্রয়োজন যখন অনন্তকালের, তখন তা চিরস্থায়ী করাই উত্তম। আর যদি হয় সম্পর্ক, তবে তা দুজনের চোখে বৈধতা দেওয়া, কিন্তু রেজিস্ট্রির কথা তুরকে বলা সম্ভব ছিল না। তাহলে তুরের মনে প্রশ্ন জন্ম নিত, কেন তীব্র ওকে বিয়ে করেছে, আর কেনই বা আগে জানায়নি, যার উত্তর দিতে গেলে আরও কিছু মিথ্যে বলতে হতো। আর সত্যিটা বলতে গেলে তীব্রকে সবটা বলতে হতো, যে তুরকে হোটেল থেকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচায়নি, বরং আরেকজনের শাস্তি হিসেবে নিজেই তুলে দিতে চেয়েছিল। নিজের স্বার্থে ওর মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিল, তাতে তীব্রের ভালোবাসা ছিল না, মিথ্যে ছিল সেদিন তুরের ভাবনা। তুর বোকা হয়ে তীব্রের কাছে নিজেকে বিসর্জন দিয়েছে। আর এসব জানার পর তুর কোনোদিন মেনে নিতে পারত না ওকে। খারাপ লোকেদের হাত থেকে বাঁচানোর কৃতজ্ঞতা ধূলিসাৎ হয়ে যেত। ক্ষোভটা ঘৃণায় পরিণত হতো। যতটা খারাপ ও তীব্রকে ভাবত, তার চেয়েও ছোট হয়ে যেত তুরের চোখে। কোনো দিনই থাকতে চাইত না তীব্রের সাথে, তাই তীব্র পুরনো ক্ষত না জাগিয়ে নতুন করে মলম দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগের বিয়ের কথা না জেনে নতুন করে বিয়ে করতে চায় ওকে, যাতে তুরের মনে এটা হয় ওকে তীব্র এসব ভালোবাসার মোহের মধ্যেই অন্তর করার জন্য করেছে, আর ভালোবাসাটা বুঝতে পেরে ওকে বিয়ে করতে চাইছে। যদিও তীব্র জানতো তুর ওকে কাছে আসতে বাধা না দিলেও মেনে নিতে পারেনি, কিন্তু তাতে তীব্রের যায় আসতো না। অভিনয় ইচ্ছে অনিচ্ছা তা বাধ্যতা, তীব্রের শুধু তুরকে চাই। তাই ভালো থাকার অভিনয় করা তুরের সব কিছুতেই সায় মেলায় তীব্র। সম্পর্ক যেহেতু স্বাভাবিক করতে চেয়েছে, তাই বিয়ে করে ওর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিল ওকে, যাতে ধীরে ধীরে মেনে নেয় তীব্রকে। তাই তুরের কথায় বিয়ের জন্য বাংলাদেশে আসা তীব্র। কিন্তু তীব্রের সমস্ত পরিশ্রম, চাওয়া পাওয়া, সাধনা ব্যর্থ করে পালিয়ে যায় তুর। তখন থেকে শুরু হয় তুরকে পাওয়ার পাগলামি। তুরের মূল্যটা বুঝে পাগল হয়ে যায় তুরকে ফিরে পাওয়ার জন্য।
তাই তুর ওকে শর্ত দিলে লোভে পড়ে তুরের পাতা ফাঁদে পা দেয় তীব্র। তুরের কারণে তীব্রকে পুলিশ গ্রেপ্তার করলে সবার নজরে এসে যায় তুর, কিন্তু গোপনে বিয়ে তুরের জন্য হওয়া বদনামের কারণে তীব্রের শত্রুদের কাছ থেকে তুরের ক্ষতি নিয়ে আশঙ্কা থাকে না, তাই তুরের মন রাখতে চলে যায় জেলে। কিন্তু শুনানির পর তুরের প্রেগনেন্ট হওয়ার খবরটা জানতে পেরে আনন্দে আত্মহারা হয়ে যায় তীব্র। লক্ষ্য পূরণে নয়, বাবা হওয়ার আনন্দে পাগল হয়ে গিয়েছিল তীব্র। কিন্তু তুরের মুখে বেবি অ্যাওয়ার্ডের কথা, খুশিটা মুহূর্তেই বিষে পরিণত হয়, ক্ষেপে যায় তীব্র। তখন আর তুরের মন রক্ষার কথা ভাবতে পারে না, কারণ বেবির সাথে তুরের জীবন বিপন্ন ছিল। তুর প্রেগনেন্ট মানে তীব্রের বংশধর আসছে, এই খবর বাইরে লিক হওয়া মানেই তুরকে মারার চেষ্টা করা। তীব্র যে ভয়ে ওকে এতদিন সবার চোখের আড়ালে রেখেছিল, বন্ধ দরজার তুমি করে, সেই ভয়টা সত্যি হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়েই তুরকে কোর্টে ছেলে মানুষ হিসেবে প্রুফ করে নিজেকে নির্দোষ প্রমাণ করে। তীব্র বাইরে না থাকলে তুর চেয়েও নিজেকে আর বেবিকে বাঁচাতে পারবে না। বাবা মায়ের মতো তুর আর বেবিকেও হারিয়ে ফেলবে। জেল থেকে বেরিয়ে ওদের নিরাপত্তা করতে পারলেও তুরের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, শারীরিক অবস্থাও হয়ে পড়ে সঙ্গীন। বেবিকে বাঁচানো কষ্ট হয়ে পড়ে, কিন্তু বেবি অ্যাবর্ট করতে নারাজ তীব্র। শেষমেশ যুদ্ধ করে তুর জন্ম দেয় তাইয়ানকে, কিন্তু তুরের মেন্টাল কন্ডিশন খারাপ হওয়ার জন্য ছেড়ে যেতে বাধ্য হয় তুরকে। আর বিদেশ যাওয়ার কারণ ছিল তাইয়ানের সেফটি, যা এখানে সম্ভব না। আর তুরের এই অবস্থায় নিজের সাথে নিতেও পারত না। আর এখানে রেখে গেলে তীব্রের স্ত্রী হিসেবে তুরকেও বাঁচানো পসিবল নয়। তাই এই সমস্যার সমাধান করতে ডিভোর্সের নাটক করে তীব্র। আর ডিভোর্সের মানেই তুরের শেয়ারের ওপর তীব্রের কোনো কন্ট্রোল নেই। তাই তুর মারা গেলেও শেয়ারের অধিকার তাইয়ান বা তুরের বাবা মায়ের আন্ডারে চলে যাবে। সো তুরকে মেরে কারোই লাভ হতো না, উপরন্ত তীব্রের একটা টেনশন কমে যায়। চলে যায় তীব্রের আইসল্যান্ডের সেই সেফ হাউসে, যার খবর কেউ জানে না। সেখানে সিকিউরিটির ব্যবস্থা প্রচণ্ড টাইট। এখানেই তুরকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে নিরাপদে বেড়ে উঠতে থাকে তাইয়ান। তুর সুস্থ হওয়ার পর দেশে ফিরতে চায় তীব্র, কিন্তু তাইয়ানের অসুস্থতার জন্য পারেনি। তাইয়ানের সুস্থ হওয়ার পর কোনো রিস্ক নিতে চায়নি তীব্র। তাইয়ানকে নিয়ে প্রথমে নিজের কাজ করলেও তাইয়ানের হাঁটা শেখার পর তাইয়ানকে সেফ হাউসের বাইরে নিয়ে যায়নি, কারণ বাইরে তীব্রকে বেশ কয়েকবার মারার চেষ্টা হয়েছিল। তাই দেশে ফেরার জন্য তাইয়ানের 5 বছর অপেক্ষা করে তীব্র। জীবনের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে 5 বছর পর সবটা স্বাভাবিক হয়ে আসে। এখন আর টাকার জন্য ওদের জীবন অরক্ষিত নয়। এসআর কোম্পানির কোনো ওয়ারিশ না থাকলে তীব্রের শেয়ার ট্রাস্টে চলে যাবে। তাই দেশে ফিরে আসে তীব্র, তাইয়ানকে, মা আর সৌহার্দ্যকে নিজের কাঙ্ক্ষিত ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তুরের এমন অবস্থা, এত কিছুর পর নতুনভাবে সব তৈরি করার মতো শক্তি থাকে না তীব্রের, ক্লান্ত হয়ে পড়ে। তাই ঠিক করে চলে যাবে তাইয়ানকে নিয়ে। কিন্তু এয়ারপোর্টে তাইয়ান মা চায়, নিজের মায়ের চেয়ে আপন কেউ হতে পারে না। তাই ছেলের জন্য নিজের রাগ অভিমান ভুলে তুরকে কাছে টেনে নিতে চায়। তার চেয়েও বড় কথা, তীব্র নিজেও যে তুরের থেকে দূরে থাকতে পারে না। তাছাড়া তুরের এই অবস্থার জন্য দায়ও ও এড়াতে পারে না। আগেরবার তাইয়ান আর তুরকে বাঁচানোর জন্য বন্ধ দরজার বন্দিনী করতে চেয়েছিল, কিন্তু এবার তুরের কাছ থেকে নিজের না পাওয়া ভালোবাসা, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আদায় করে নিয়ে তুরের ভালোবাসার সাগরে ডুবে তুরকে বন্ধ দরজার তুমি করতে। তা নিয়ে বেশ শঙ্কিত তীব্র। সবার মতো করে ভালোবাসতে পারবে না, ওর ভালোবাসায় কষ্ট যে অনেক বেশি। তীব্র তো নিজেই জানে না কি চায় ও। তুর কি মেনে নেবে এসব? তুর যাই চায় না কেন তীব্রকে ওর মেনে নিতেই হবে, কারণ এটাই তীব্র তুরের নিয়তি। নিজের লাইফের 35 বছর এক নজরে দেখে নিল তীব্র। সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু অর্থ, স্বার্থ, প্রতিহিংসা, লোভের জন্য কি না করতে পারে। মানুষ বলতেই স্বার্থপর। সবাই যে যার স্বার্থ বোঝে, স্বার্থের বাইরে কেউ নেই। ওই লোকগুলোর স্বার্থ ছিল প্রপার্টি, যার কারণে মরতে হলো বাবা মাকে। তীব্রের স্বার্থপরতার জন্য তুরকে বন্দী হতে হলো। তুর কি নিঃস্বার্থ ছিল? না,
কারণ ও ভালোবাসা আর নিজের সন্তানের স্বার্থে তীব্রের কাছে ফিরেছিল। ওর বাবা মা মেয়ের ভালোর জন্য। তোয়া নিজের দোষ ঢাকতে কাকে দোষ দিবে? কেউ তো ধোয়া তুলসী পাতা নয়, সবাই তো একই স্বার্থপর। কথাগুলো ভেবেই ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে সুইমিংয়ে দূর তাইয়ানের দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয় তীব্র। কথাগুলো মনে পড়তেই আরেকটা ভাবনা ওর মাথায় আসে। ও যা করেছে সেটা কি শুধুই নিজের প্রপার্টির জন্য ছিল? তাহলে তোরকে ছেড়ে না দিয়ে শত অবহেলা সহ্য করে তোরের কাছে পড়েছিল, সেটা কি শুধুই স্বার্থ ছিল? নাকি তোর পালিয়ে যাওয়ার পর ওর জন্য পাগল হয়ে পথে পথে তীব্র খুঁজে বেরিয়েছে তা স্বার্থ ছিল? তখন তো মাথায় এটাও ছিল না তুরের কাছ থেকে ওর কি চাই। মনে একটাই চাওয়া ছিল, শুধু তুরকে চাই। হ্যাঁ, এটাও ঠিক, তীব্র যা করেছে সব প্রপার্টির জন্য, কিন্তু ওর কি আদৌ তাতে চাহিদা ছিল? মানে সবটা কি লোভে পড়ে করেছিল? তীব্র নিজেও জানতো না। ওর বাবাকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করলেও ওর বেড়ে ওঠা সাধারণ আর 5টা ছেলের মতোই ছিল, তেমন কোনো চাহিদা ছিল না। কিন্তু তীব্র যখন নিজের পরিচয় জানতে পেরেছে, এটা ভেবে কখনই খুশি হতে পারেনি যে ও একজন বিলিনিয়ার বাবার সন্তান, বরং অভিশাপ মনে হয়েছে এই প্রপার্টির জন্য। এই প্রপার্টির জন্য মাকে হারাতে হয়েছে, বাবার থেকে দূরে থাকতে হয়েছে, একটা নির্দোষ মেয়েকে। তবুও যখন মেয়েটাকে ভালোবেসেছে, মেয়েটার মতো করে সব শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে, শুধুমাত্র এই প্রপার্টির জন্য পারেনি ভালোবাসার মানুষকে সুস্থ করতে, তার পাশে থাকতে। চলে যেতে হয়েছে তীব্রকে। ভালোবাসার মানুষের সুরক্ষা দিতে তাকে কয়েদির মতো আটকে রাখতে হয়েছে। নিজের সন্তানের সুরক্ষা দিতে পালিয়ে বেরিয়েছে। এখন প্রশ্ন এটা হতে পারে, তীব্র কেন সব কিছু ছেড়ে গেল না? যদি লোভ না ছিল তাহলে সব ছেড়ে দিত, কিন্তু তীব্রতা করলো না কেন? আপাতভাবে কেউ দেখবে না সে কারণ। যখন বাবার এত প্রপার্টি পেয়েছে তবু ওর নিজের স্বপ্নটা শেষ করেনি, ডাক্তারিকে বেছে নিয়েছে। বিজনেসম্যানের কাজ আর দুটোর মাঝে ব্যালেন্স রাখাটা যে সহজ ছিল না, সেটা সম্ভব হয়েছে ঋদ্ধ ম্যানেজার আর ওর বন্ধুদের জন্য। তীব্র যখন প্রপার্টি ভাগ করার উইল পেয়েছে, শেষে সব ছেড়ে নিজের মতো একটা সিম্পল লাইফ লিড করবে, কিন্তু তা করতে পারেনি শুধুমাত্র বাবার ভরসার মূল্য দিতে। কারণ ওর বাবার তৈরি করা কোম্পানির সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবিকা। বাবার বিজনেসম্যানের স্টাফ, ওয়ার্কার, সাথে নিজের তৈরি হসপিটালের সবার জীবিকার দায়িত্ব। হঠাৎ করে এতদিনের সব দায়িত্ব ছেড়ে আবেগের বশে যেতে পারত না। বাস্তবতার কাছে আবেগের স্থান যৎসামান্য। বাস্তবতা অনেক কঠিন, কখনো কখনো বৃহৎ স্বার্থে ক্ষুদ্র বিসর্জন দিতে হয়। ওই মুহূর্তে তীব্র বাধ্য ছিল নিজের প্রপার্টি বাঁচাতে, কারণ যারা তীব্রের শেয়ার চাইতো তাদের শুধু এসআর কোম্পানির টাকা দরকার ছিল। কোম্পানি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আর তীব্রের হাত থেকে সব যদি ট্রাস্টে বা শেয়ার হোল্ডারদের কাছে চলে যায়, তাহলে এসআর কোম্পানি অ্যান্ড হসপিটাল বন্ধ হয়ে যেত। সাথে বন্ধ হয়ে যেত হাজার মানুষের মুখের খাবার। বাবার সমস্ত পরিশ্রম, ত্যাগ মিথ্যে হয়ে যেত। মায়ের মৃত্যু ব্যর্থ হয়ে যেত। নিজেকে কাপুরুষ মনে হতো। প্রাণের ভয়ে বাবার পরিশ্রম আরেকজনের হাতে তুলে দিয়েছে, ছোট হয়ে যেত নিজের চোখে। এসব বাদ রেখেও যদি তীব্র প্রপার্টি ছাড়তে চাইতো, তাতেও লাভ হতো না, কারণ ওয়ারিশ হিসেবে তীব্রকে কেউ ছাড়তো না, ওকে মরতেই হতো। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, চাইলেও পারত না জীবন মরণের এই পাশা না খেলে। ওকে এই খেলা শেষ করতেই হতো। তার দুটো পথ খোলা ছিল ওর কাছে। নাম্বার 1, ওকে সবটা ছেড়ে দিয়ে আবেগের বশবর্তী হয়ে স্বেচ্ছায় জীবন দেওয়া, না হলে নিজের প্রাপ্যটা না নিয়ে কাপুরুষের মতো পালিয়ে জীবন কাটানো। আর দ্বিতীয় নাম্বার ছিল নিজের সাথে অন্যদের ভবিষ্যৎ বিবেচনা করে বাস্তবতাকে মেনে স্বার্থপর হওয়া। তাই তীব্র দ্বিতীয় পথ বাসে। স্বার্থপরতা তখন খুব বেশি দরকার ছিল। তুরের দোষ ছিল না ঠিকই, কিন্তু এতগুলো মানুষের কথা চিন্তা করে বাধ্য হয়ে বলি দিতে হয়েছিল তুরকে। তোয়ার জন্য যতদিন ওকে আটকে রেখেছিল ঠিক ততদিন ওর সাথে রূঢ় ব্যবহার করেছে তীব্র, কিন্তু যেদিন থেকে তুরকে নিজের সাথে জড়ানোর চেষ্টা করেছে সেদিন থেকে বদলে নিয়েছে নিজেকে। নিজের সবটা উজাড় করে ভালোবেসেছে ওকে। ওর সব চাওয়া পাওয়া পূরণ করতে চেয়েছে। স্বার্থের জন্য সবটা করলেও ভালোবাসাটা স্বার্থ ছিল না। তবুও তুরের কাছে দোষী, যা কখনোই অস্বীকার করেনি। রেজিস্ট্রির কথা তুরকে জানাতে পারত না, তাহলে ওকে আনার ইতিহাস
নয় মিথ্যে বলতে হতো, যা আরও কিছু পাপ বোধ সৃষ্টি করতো তীব্রের মনে। আর সত্যিটা বললে তুর কখনো মেনে নিত না, তাই তীব্র নিরুপায় হয়ে তুরের কাছে রেজিস্ট্রির কথা চেপে যায়। কিন্তু তুরকে শাস্তি দেবার জন্য আবার বিয়ে করতে চায়। নিজের পাপ পূর্ণের হিসাব কতটা নির্ভুলভাবে করেছে জানে না তীব্র, তবে নিজ বিচারে অন্যায় শুধু যে তুরের সাথেই করেছে, যার শাস্তিও পেয়েছে ও। আর আজ ওর জীবনের সমস্ত প্রাপ্তি ওর কাছে, যদিও তার জন্য অনেক যন্ত্রণা পেতে হয়েছে। তাতে কি, যে ভালোবাসায় কষ্ট নেই তার মূল্য কি? সহজ প্রাপ্তির যে কোনো জিনিসের মোহটা কিছুক্ষণের মাঝেই কেটে যায়, আর ভাবনা থেকে যে প্রাপ্তি হয় তা সারা জীবনের জন্য মনে গেঁথে যায়। হ্যাঁ, তুর ওর জীবনের সাধনার সমান। সাধনার ফলই তুর। নিজের ভাবনা থেকে বেরিয়ে কফির মগে চুমুক দিতে দিতে নিচে সুইমিং পুলে তুর তাইয়ানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তীব্র। তাইয়ান নিজের মহাকার্যে ব্যস্ত হয়ে খেয়ালহীন হলেও তুরের উপরের দিকে চোখ পড়তেই দেখে তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন শিকার ধরার জন্য শিকারী লক্ষ্য স্থির করছে কোথায় আঘাত করা যেতে পারে, কোন আঘাতে শিকার দ্রুত ধরা পড়বে। ও দৃষ্টি যে শুধু তুরের দিকে তা বুঝতেও বেগ পেতে হচ্ছে না তুরের। তীব্রের অমন চাহনিতে অস্বস্তি হচ্ছে, না চাইতো নিজের শরীরের টি শার্ট ঠিক করে নড়চড়ে বসল তুর, যেন অচেনা কোনো লোক ওর ওপর বদনজর দিচ্ছে, চোখ দিয়ে গিলে খাবে। তুরের এই কাণ্ডে হাসি পেল তীব্রের। চুমুক দিতে গিয়েও কফির মগ সরিয়ে নিল মুখ থেকে। তা দেখে আর চোখে ওর দিকে তাকানো তুরের রাগটা যেন আর বেড়ে গেল। আর তীব্র আর পারল না তুর, ও রেগে তীব্রকে উদ্দেশ্য করে চেঁচিয়ে তাইয়ানকে বলল, ওই দেখতো আশেপাশে কোনো হলুদ রঙের হাফ ড্রেস পরা বাদর দেখতে পারিস কিনা, যে লেস কাটা হনুমানের মতো চেয়ে আছে। তুরের কথার মানে উদ্ধার করতে পারে না তাইয়ান। বাদর ড্রেস পরা, তাও হলুদ রঙের হাফ ড্রেস, আর বাদর হলে হনুমানের মতো কীভাবে চেয়ে থাকবে। কিন্তু পরে ভাবল, তাপাসী যখন বলেছে হতেও পারে। ও আশেপাশে ওপর নিচ চারিদিকে দেখল, কিন্তু বাদর বা হনুমান কোথাও দেখতে পেল না। কিন্তু যা দেখল তাতে কিছুটা অবাক হলো। বাদর বা হনুমান কিছু না থাকলেও উন্মুক্ত শরীরে হলুদ রঙের হাঁটু অবধি ট্রাউজার পরে তীব্র দাঁড়িয়ে আছে। তার মানে তাপাসী কি ওর পাপাইকেই বলল? ও রেগে গিয়ে উঠে দাঁড়ায়। তুমি কি পাপাইকে বাদর বললে? বাদরের সন্তান বলে কথা, ভালো কেমতে হইব, ফিস ফিস করে বলল তুর। কি হলো তাপাসী, বলছো না যে? তুর ওর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকে কাজ করতে করতে জবাব দিল, তোর বাবাকে বলি নেই, আমার বরকে বলছি। তোমার বর তো আমার পাপাই, মানে তো আমার পাপাইকেই বলেছ। সন্দিহান তাইয়ান। এটা শুনে বিরক্তির চোখে তাকায় তুর, বেশ অ্যাটিটিউডের সাথে বলে, তা নিয়ে কোনো সন্দেহ আছে তোর? তাপাসী, ওই চুপ করতো। তোর পাপাই বাদর, আর তুই হইলি হনুমান। রাম ভক্ত না, সরি বান্দর ভক্ত হনুমান। তীব্র ওপর থেকে ওদের কথা শুনছে, কিন্তু কিছু বলার নেই। তুর যতই ওকে আদর করুক, তাইয়ান তো বাবা পাগল, তাও যদি তুর ওর সাথে শান্তিতে থাকতো। তীব্রকে নিয়ে হিংসে করে বিধায় আরও বেশি ঝগড়া হয় দুজনের। সো মা ছেলের মধ্যে কথা না বলাই ভালো। ছেলে মায়ের মতো ঝগড়ুটে হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন ওদের ঝগড়া দেখার সময় নেই। কাল রাতে তুরকে যে থাপ্পড়টা মেরেছে, তার ঝাঁজ যে তীব্রকে সহ্য করতে হবে তা বেশ বুঝতে পারছে। এ যে সেই আগের তুর নেই, শুধু ভালোবাসে আগের মতন আছেন। তাছাড়া এতদিনে ওর প্রতি উদাসীনতা তা কি এমনি এমনি মেনে নেবে? যাই হোক, জ্বলন্ত কয়লার ওপর যখন হাঁটতে হবে তখন কি পায়ে ফসকা পড়ার ভয় পাওয়া চলে? যখন চলতেই হবে তাহলে অপেক্ষা না করাই ভালো। তুর তাইয়ানের সাথে কথা কাটাকাটিতে ব্যস্ত। তখনই তীব্র তাইয়ানকে উদ্দেশ্য করে জোরে বলে উঠল, পাপাই, আমার না একটু কাজ আছে। কি করব? কথাটা শুনে নিজেদের ঝগড়া থামিয়ে তুর তাইয়ান ওর দিকে তাকায়। তীব্র এক চুমুক কফিতে দিয়ে বলে, তোমরা কেউ আসো না। তুর তাইয়ান নিজেদের দিকে চোখাচোখি করলো, বোঝাই যাচ্ছে দুজনে যেতে নারাজ। তাইয়ান নিজের কাজ ছেড়ে উঠতে চায় না, আর তুর তীব্রের কাছে যেতে চায় না। কি হলো, কেউ আসবে কি না? তুর তাইয়ানের দিকে তাকায়। ও ভাবলেশীনভাবে কাজ করছে, যেন তীব্রের ডাক শুনতেই পায়নি। তাইয়ানের এমন রূপ দেখে তুর ভারী গলায় বলে, যাও, তোমার পাপা ডাকছে, তুমি তোমার পাপার ছেলে বলে কথা। তাই নিজের ভঙ্গিমা অপরিবর্তিত রেখে বলল, তোমারও তো বড় হয় নাকি, আর আমি বাচ্চা, পাপাইয়ের দেওয়া কাজ পারবো না।
তীব্রর প্রত্যুত্তর না পেয়ে কি হলো বলতেই তাইয়ান জবাব দিল, পাপাই আমি বিজি, তুমি বরং তাপাসীকে বলো, ওর কোনো কাজ নেই, শুধু বসে বসে আমায় ডিস্টার্ব করছে। কথাটা শুনে তুর বিস্ফোরিত চোখে তাইয়ানের দিকে তাকায়। আমি বসে আছি মানে? তাহলে এগুলো? ওর কথায় পাত্তা না দিয়ে তাইয়ান বলল, পাপাই আমি আসবো? তীব্র নিজের হাসি চেপে বলল, তোমার তাপাসী আসলে বেটার হয়, তাহলে কাজটা ঠিকভাবে করা যাবে। এটা বড়দের কাজ, তুমি পারবে না। তীব্রের কথায় তাইয়ান যেন সুযোগ পেয়ে গেল না যাওয়ার। অন্যদিকে ওর কথা তুরে ঠিক মনে হলো না, খটকা লাগলো। এই যে তাপাসী, পাপাই ডাকছে, তোমাকে যেতে বলছে, যাও। তুর রেগে গিয়ে যাবে না বলে দিল। তা দেখে তাইয়ান বলল, পাপাই তাপাসী যেতে চাইছে না। কফির মগটা হাতে শক্ত করে ধরে দাঁত কিরমির করতে করতে বলল, ও দাঁড়াও দেখাচ্ছি মজা। তাপাই তালপাতার সিপাহী তো। পাপাই তুমি জানো তোমার পাতাসী আমার ওপর রাগ করেছে। কেন জানো? কেন? কথাটা শুনে তুরের বুক ধুক করে উঠল। তীব্র যে ওকে থাপ্পড় মেরেছে সেটা কি বলবে? আসলে পাপাই তুরোর কথার মাঝেই বলে ফেলল, কিছু না তাইয়ান। আর এভাবে কিভাবে কিছু না? আসলে পাপাই আমি তোমাকে আদর করি, কিন্তু তোমার তাপাসীকে তো করি না। তাই কাল রাতে ঝগড়া হয়েছে, যাতে আমি তোমার তাপাসীকে আমি আসছি, দ্রুত বলে ফেল তুর। হ্যাঁ আমি আসছি তাইয়ান, তুই কাজ শেষ কর। তুর রেগে বাড়ির ভিতর চলে এলো, আর তাইয়ান ওখানেই নিজের কাজে ব্যস্ত। তুরকে বাড়ির ভিতর আসতে দেখেই তীব্র নিজের ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কফিতে ঠোঁট ছোয়ালো। তারপর কাপের দিকে তাকিয়ে বলল, গরম কফি ফু দিয়ে ধীরে ধীরে ঠান্ডা করে খাওয়ার স্বাদই আলাদা। আর অতিরিক্ত ঠান্ডা হলে হয় এক নিমিষে খেতে হয়, আর নয়তো গরম করে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে রুমের ভিতরে এসে শুধু এতটুকুই বলতে পারলো, সমস্যা কি আপনার? নিজের ছেলেকে এটা বোঝাচ্ছেন ওর মা ওর উপর হিংসা করে, ওর পাপাইয়ের আদর খায়? কথা শেষ হওয়ার আগেই তীব্র তুরের দিকে ঠান্ডা কফি ছুঁড়ে মারে, যা ওর মুখের ওপর পড়লে খেপে যায় তুর। করছেনটা কি? হ্যাঁ সোয়ার্দ রায়হান, আমি আপনার সার্ভেন্ট নই, চিৎকার করে বলল তুর। তীব্রর কথায় কিছুটা ভুরু কুচকে ধাপ করে বিছানায় বসে দুপাশে হাত রাখল। সৌহার্দ্য রায়হান, নট ব্যাড। তুর রাগে ফোঁসফোঁস করতে করতে অন্যদিকে মুখ ঘোরায়, দাঁত কিরমির করে চাপা গলায় বলল, আপনি যেমন সবাইকে তীব্র নামে ডাকার অনুমতি দেন না, সেটা শুধু আপনার বন্দিনীর জন্য, তেমন আমিও। তীব্রের ঠোঁটের কোণে হাসির রেশ আসলো, কিন্তু তুর অন্যদিকে তাকানোর কারণে তা দেখতে পেল না। তীব্র কিছুটা ব্যঙ্গাত্মকভাবে জিজ্ঞেস করলো, ঠিক তীব্র ডাকটা শুধু আমার বন্দিনীর জন্য, তাহলে তুমি? তেমন আমিও। তীব্র ডাক আমি শুধু তাকেই দিতাম যে আমাকে পাগলের মতো ভালোবাসত, সে আপনি নন। তাই আমার মুখে তীব্রের ডাক শোনার অধিকার আপনার নেই, স্পষ্টভাবে কঠোর কণ্ঠে বলল তুর। তীব্র কিছু বলতে যাবে তার আগেই তুর আবার বলে উঠল, আপনি যদি ভেবে থাকেন তুর আপনার হাতের পুতুল, আপনার জন্য দেশ ছেড়েছে, পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছেড়েছে, তাহলে আপনি ভুল করবেন। আমি কোনো কিছুই সৌহার্দ্য রায়হান বা কারো কথাই করিনি। আমি সব কিছু ছেড়েছি, এখানে এসেছি আমার সন্তান তাইয়ান আর আমার ভালোবাসা তীব্রের জন্য, নিজের সবটা দিয়ে ওদের ভালো রাখার জন্য। এবার তুর ওর দিকে তাকায়। তীব্র সিরিয়াস হয়েই ওর কথাগুলো থুতনিতে ভর দিয়ে শুনছে। তা দেখে তুর আত্ম অভিমানী কণ্ঠে বলে উঠল, আর সে যদি আমি আমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে না পাই, যদি তার সব কিছু আমায় ঘিরে না হয়, আমি যদি তার কাছে আনন্দদায়ক না থাকি, তবে একটা কথা মনে রাখবেন ডক্টর রায়হান। নিশ্চুপ তীব্র নির্বাক হয়ে ওর কথা শুনছে। মনে রাখবেন, তুর তার আত্মসম্মান হারিয়ে আপনার দাসিয়ে থাকবে না। তুর আমার কথা শেষ হয়নি। তীব্র নামে ডাকতে গিয়েও থেমে গেল। দু চোখ বন্ধ করে শক্ত হয়ে বলল, যখন তীব্রকে পাবো না, তাহলে এখানে থাকা আমার জন্য সুখকর নয়। যেহেতু তাইয়ান আপনাকে ছাড়া থাকতে পারবে না, তাই আমি ওর খুশিতে এখানে আপনার সাথে থাকব। তবে মনে রাখবেন, সেটা শুধুমাত্র আমার সন্তানের জন্য। তীব্র উঠে তুরের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখে, মানে তুমি বলতে চাইছো আমাকে তোমার দরকার নেই? কথাটা শুনে আরও খেপে গেল তুর। তীব্র খালি গায়ে থাকার কারণে রাগে দুহাতে তীব্রের কাঁধে নখ বসিয়ে তীব্রকে কাছে টেনে বলে, আমি তো বলিনি আমার দরকার নেই, আমার দরকার তবে আপনার নয়, তীব্রের। তীব্র ওর চোখে প্রচণ্ড ক্রোধের অগ্নি দেখতে পাচ্ছে, যেন তুর পারে না এখনই ওর অশান্ত মনের ক্ষোভের আগুন নেভাতে, তীব্রকেই না জ্বালিয়ে দেয়।
তুরের মনের এই তাপ যেন তীব্রের হৃদয় শীতল করে দিচ্ছে, কিন্তু তীব্র প্রশান্তির সে আভাস মুখে ফুটিয়ে তুলতে নারাজ, তাই মুখের বিস্ময়ের ভাব অপরিবর্তিত রেখেই বলল, ভেবে দেখো তুর, সত্যি তীব্রকে চাও তো? মাথা নাড়ে তুর, হ্যাঁ, আমি আমার তীব্রকে চাই, সৌহার্দ্যকে না, যাকে আমি ভালোবেসেছি, যার ঘুমের সঙ্গী আমি ছাড়া যার জীবনের মানে শূন্য, যে যে কোনো মূল্যে আমাকে চায়, সেই তীব্রকে আমার চাই। তীব্র কোনো কিছুই সহজভাবে চায় না, বুঝতেই পারছো। জানি তো, আর আমি তো বলেই দিয়েছি তীব্র শুধু তার বন্দিনীর জন্য। তুরের কানের কাছে গিয়ে বলে, আর তীব্রের বন্দিনী হলে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, না হলে তীব্রকে পাবে না। কথাটা শুনে নিজেকে আটকাতে পারল না তুর। প্রচণ্ড রাগে এক হাতে তীব্রের গলা পেঁচিয়ে গলায় নখ বসিয়ে ডান হাতে তীব্রের গাল চেপে ধরে। আপনার কি মনে হয় তুর ননির পুতুল, হালকা টোকায় ভেঙে পড়ে যাবে, নাকি কাঠের পুতুল যে আপনার কথায় নাচবে? মাথা নাড়ে তীব্র, স্বেচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছি বলে মনে করবেন না আপনাকে ছাড়া তুর থাকতে পারবে না। আর 5 বছরে তা প্রুফ করে দিয়েছি আমি। নেহাত তাইয়ান ছিল, না হলে তীব্রের গাল ছেড়ে ওর বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তুর। আচমকা তুরের এই কাণ্ডে অচেতন তীব্র নিজেকে সামলাতে না পেরে সিটকে বেড়ে পড়ে যায়। একটা কথা মনে রাখবেন মিস্টার সৌহার্দ্য রায়হান, তুর নিজের ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, নিজেকে বাঁচাতেও জানে, কাউকে মারতেও। আর তুরের ভালোবাসাটাও হাটবাজারে বিক্রি করা মোয়ানা, যে চাইলেই কিনে আনতে পারবেন। কি চাও তুমি? আমি কিছুই চাই না, যেহেতু আমাকে আপনার প্রয়োজন নেই, তাই কারো অপ্রয়োজনীয় কিছু হতে চাই না আমি। আমার ব্যাপারে আর আপনাকে উদাসীনতা দেখাতে হবে না। আপনি শুধু তাইয়ানের জন্য আমাকে বিয়ে করেছেন, সো আমার ভ্যারাইটি যাতে আছে আমি শুধু সেই কাজ করব। এখানে শুধুমাত্র তাইয়ানের মা হয়ে থাকব। কথাগুলো বলে তুর চলে যেতে নেয়। তখনই তীব্র বিছানা থেকে উঠে ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আর যদি কখনো তোমার দিকে হাত বাড়াইতো, তোর শান্ত মুখ ভঙ্গিতে তীব্রের হাত সরাতে সরাতে জবাব দেয়, সেই ভুলটা কখনো করবেন না। আমি কারো মুহূর্তের জন্য নয়, জীবনের প্রয়োজন হতে চাই। তুমি বাধ্য আমার কাছে, স্বেচ্ছায় বিয়ে করেছো আমাকে, তাহলে বাধ্য করে দেখান তো। না তো করিনি। তবে একটা কথা মনে রাখবেন, তুর স্বেচ্ছায় আর আপনার কাছে যাবে না। কথাটা বলে চলে যেতে নিলে তীব্র ওকে টেনে নিজের কাছে মিশিয়ে নেয়। বাধ্য করার মানে জানো তো তুমি? আমি শুধু এটাই আপনাকে বললাম, আমি কারো অবহেলার পাত্রী হয়ে না, তাইয়ানের মা হয়ে থাকবো। সো আপনার আরও সুবিধা হবে। কষ্ট করে আমাকে এড়িয়ে চলতে হবে না, কারণ আমি নিজে আপনার থেকে দূরত্ব বজায় রাখবো। ওর আর কিছু বলতে যাবে তার আগেই শুনতে পায় তাইয়ানের গলা। তোমরা কি করছো? দরজার দিকে তাকিয়ে দেখে তাইয়ান দাঁড়িয়ে আছে। এবার দুজন নিজেদের দিকে তাকায়। দুজন দুজনের খুব কাছে একে অপরকে ধরে আছে। ব্যাপারটা বুঝতেই দুজনে সিটকে সরে যায়। তাইয়ান ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কি হলো? কি করছিলে তোমরা? আর পাপাই, তুমি কি কাজের জন্য ডেকেছো? তাপসী সে কখন থেকে এসেছে? তোর কি বলবো বুঝতে পারছে না। তখন তীব্র বলে, আরে আমার কাজ তো শেষ, কিন্তু তোমার তাপাসীর চোখে কিছু পড়েছে, তাই বের করে দিচ্ছিলাম। তীব্রের কথা শুনে তাইয়ান দৌড়ে তুরের কাছে যায়। কই দেখি কি ঢুকেছে, আমি বের করে দিচ্ছি। ছেলের আমার কাণ্ডে অবাক তুর। তাইয়ান এতটা পাগল হয়ে গেছে। তাইয়ান, তাইয়ান ধমক দিয়ে, আমি ঠিক আছি, নেই চোখে কিছু, তুই চল আমার সাথে। তাইয়ানকে জোর করে নিয়ে যায় সেখান থেকে। ও যেতেই তীব্র বিছানায় বসে নিজ মনে হেসে দেয়। তোমার এই রূপটাই আমি দেখতে চাই তুর। আমি কখনোই চাই না তুমি নিজে থেকে আমার বাধ্যতা স্বীকার করো। আমি নিজের মতো করে তোমায় বাধ্য করতে চাই আমায় ভালোবাসতে। বাধ্য করে দেখাতে বলেছ, এখন আর আমার দোষ কোথায়? তুর তাইয়ানকে নিয়ে বাইরে এলে একজন স্টাফ এসে তুরকে ইংরেজিতে বলে, স্যার আপনাদের নিয়ে বাইরে যাবে, তাই আপনাদের ফ্রেশ হয়ে তৈরি হতে নিতে বলল। কিন্তু কোথায় যাবে? দুঃখিত, সেটা আমাকে বলা হয়নি, আমাকে শুধু আপনাদের জানানোর কথা বলা হয়েছে। তুর আর কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। আচ্ছা আপনি যান। উনি চলে যেতেই তুর আপন মনে বলল, কোথায় যাবেন উনি? তখনই দেখে তাইয়ান নেই। ও দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। ওর পিছে তুরও যায়। তাইয়ান দৌড়ে পাপাই বলে একদম তীব্রের কোলে। খুশিতে গদগদ করে কোলে উঠতে হাত পা ছাড়াতে ছাড়াতে বলল, পাপাই আমরা কি ওই বাড়িতে যাচ্ছি? ইয়েস, আমরা ওখানেই যাচ্ছি। তাহলে তো আবারও ড্রাইভ করব। তীব্র কিছুটা ভাবান্বিত মুখ করে বলল, আমার পাপাই যখন চায় তখন। ওকে ডান।
থ্যাংক ইউ সো মাচ। কবে যাব? রেডি হয়ে দুপুরের আগেই। ওকে। তীব্রের গালে চুমু দিয়ে কোল থেকে নেমে দৌড়। তখন তোর আবার রুমে ঢোকে। কোথায় যাচ্ছি আমরা? তীব্র ভাবলেশীনভাবে জবাব দিল, গেলেই দেখতে পাবে। কিন্তু সবসময় এত প্রশ্ন করো কেন? গেলেই দেখতে পাবে। ওখানে নিয়ে বেছে দেবো না তোমাকে, চিন্তা করো না। আপনার কোনো বিশ্বাস নেই, দিতেও পারেন। কথাটা শুনে গায়ে লাগলো তীব্রর। মানে? কিনি তো এনেছিলেন কোনো এক জায়গা থেকে, তাই ভয় হয়। তীব্র আর কথা বাড়ালো না। ওখানে বেশ কিছুদিন থাকবো, তোমার যা যা লাগবে প্যাক করে নাও। আমার আর তাইয়ানেরটাও না করলেও হবে, তুমি না চাইলেও করতে হবে না, তোমার সব কিছু সেখানে আছে। মানে? আগে তো সেখানেই ছিলে। যাও, যাই হোক, তবুও যা যা লাগবে সাথে নিয়ে যাও। তুর্কি কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল।